আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় ম্যাথটা করব। এখানে প্রশ্ন বলা আছে দ্য ফ্লোয়িং ইজ দ্য ফিনান্সিয়াল পজিশন অফ এ কোম্পানি অ্যাজ অন 31শে মার্চ 2015 সালের কথা আছে। একপাশে আছে লায়াবিলিটিস, একপাশে লায়াবিলিটিস, এখানে যা আছে সবই দায় সমূহ, আর এখানে সব সম্পদ সমূহ এখানে আছে। আচ্ছা, আমাদের প্রথমে ক্যালকুলেট কি করতে বলছে? কারেন্ট রেশিও বের করতে বলছে, তারপর কুইক রেশিও, তারপর ডেট টু ইকুইটি রেশিও, প্রপার্টি রেশিও, ক্যাপিটাল গিয়ারিং রেশিও বের করতে বলছে। আচ্ছা, তবে এই বইয়ে যে সমাধান করছে আগে ওয়ার্কিং দিয়েছে, তারপরে ম্যাথটা করেছে। আমরা প্রথম যে 1 নং আছে সেই 1 নং এর সূত্র বসাবো। আমাদের প্রথমে বলছে কারেন্ট রেশিও ম্যাথটা করতে বলছে, তাহলে এর সূত্র কি? কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিস, তাই তো? আচ্ছা, তাহলে কারেন্ট অ্যাসেট আমাদের আর কারেন্ট লাইবিলিটিস এখানে সরাসরি উল্লেখ করা নাই। এখানে কোথাও কারেন্ট অ্যাসেট আর কোথাও কারেন্ট লাইবিলিটিস উল্লেখ করা নাই। আমাদের আলাদা করে কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস বের করে নিতে হবে এই ছক থেকে। এখন কারেন্ট অ্যাসেটটা বের করি। কি কি আছে কারেন্ট অ্যাসেটের মধ্যে? মানে চলতি সম্পদের মধ্যে কি কি আছে? এই সম্পদের মধ্যে কি বলছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এটা স্থায়ী সম্পদ, এটা চলতি সম্পদ না। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এইটাও কি স্থায়ী সম্পদ, চলতি সম্পদ না। স্টক, এটা চলতি সম্পদ। তারপর বলছে কি সান্ড্রি ডেপ্টরস, এটা চলতি সম্পদ, কেননা বাকিতে তুমি বিক্রি করছিলা, অর্থাৎ বাকিতে কাউকে দিয়েছিলা। তারপর বলছে বিল রিসিভেবল, একই অবস্থা, কাউকে বাকিতে বিক্রি করে বিল করে রেখেছো। তারপর বলছে ক্যাশ অ্যান্ড ব্যাংক, মানে ব্যাংকে জমা আছে তোমার 40,000 টাকা, এই কথা নির্দেশ করছে। সুতরাং যেগুলি আমরা টিক দিয়েছি, স্টক, সান্ড্রে ডেপ্টরস, বিলস রিসিভেবল, ক্যাশ অ্যাট ব্যাংক, এই টাকাগুলি আমরা সব একত্রে যোগ করলে আমরা 3,50,000 কারেন্ট অ্যাসেট হিসেবে আমরা পেয়ে যাব। পরে বলছে কারেন্ট লাইবিলিটিস কিভাবে বের করবো? কারেন্ট লাইবিলিটিস, এখন লাইবিলিটিস পাশে দেখবো কি কি আছে। এখন এখানে বিলস পেবল আমাদের এটা চলতি দায়, তারপরে সানডে ক্রেডিটর্স এটাও আমাদের চলতি দায়, আর এখানে এটা সাধারণ শেয়ার বোঝাচ্ছে, ওইগুলি পড়ে। তাহলে আমরা কারেন্ট লাইবিলিটিস পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করি। কারেন্ট অ্যাসেট 3,50,000, কারেন্ট লাইবিলিটিস 1,50,000। আমরা ক্যালকুলেশন করলে পাই কত? 2.33:1, তাই তো? কারেন্ট রেশিও আমরা পেয়ে গেছি, অর্থাৎ আমরা 1 টাকা পরিশোধ করতে পারবো। মানে কয় টাকার বিপরীত? 2.33 টাকার বিপরীতে 1 টাকা আমরা দায় পরিশোধ করতে পারবো। অর্থাৎ আমাদের এই রেশিও অনুসারে আমাদের কারেন্ট রেশিও হলো 2.1, এটা হলো আদর্শ মান। কিন্তু এই 2 এর থেকে যদি বেশি হয়, অর্থাৎ 2 থাকে, তাহলে বুঝতে পারবো আমাদের কোম্পানির কি অবস্থা ভালো। আচ্ছা, পরবর্তীতে আসি। পরবর্তী কুইক রেশিও বের করতেছে। কুইক রেশিও আমরা কিভাবে বের করব? এখন কুইক রেশিওর যে সূত্র আছে, দেখো কুইক রেশিওর সূত্র কি? লিকুইড অ্যাসেটস, লিকুইড লাইবিলিটিস, তাই তো? এখন লিকুইড অ্যাসেটটা কোনটা আর লিকুইড লাইবিলিটিস কোনটা? আসো আমরা খর সাথে যাই। এই যে বের করছে লিকুইড লাইবিলিটিস, কিভাবে বের করব? লিকুইড লাইবিলিটিস এর সূত্র আছে, একটা হলো কারেন্ট কি লাইবিলিটিস থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দিতে হবে। অর্থাৎ এরকমও থাকে লিকুইড লাইবিলিটিস, অর্থাৎ কারেন্ট লাইবিলিটি যা, লিকুইড লাইবিলিটিস তা, তবে আমাদের ব্যাংক ড্রাফট থাকলে সেটা বাদ দিতে হবে। এখানে সূত্র আকারে নিয়ে আসছে, তবে আমাদের সংখ্যা ছিল না, এজন্য 0 দিছে ব্যাংক ওভারড্রাফট। আমি আবার বলতেছি, লিকুইড লাইবিলিটিস অর্থাৎ কারেন্ট লাইবিলিটি। এখন বিয়োগ দিতে হবে ব্যাংক ওভারড্রাফট, যদি প্রশ্নে অর্থাৎ উদ্দীপকে থাকে। হ্যাঁ, যদি থাকে, তাহলে আমাদের কারেন্ট লাইবিলিটি 1,50,000 আছে, যে আমরা এখানে পেয়েছিলাম, কিন্তু আমাদের ব্যাংক ওভারড্রাফট পাইনি, জন্য 0 দিয়ে রাখছে। তাহলে বিয়োগ করার পরে 1,50,000
লিকুইড অ্যাসেটস কিভাবে পাবো? লিকুইড অ্যাসেটস এভাবে পাবো, আগে প্রথমে কারেন্ট অ্যাসেটটা আনবো, কারেন্ট অ্যাসেটটা 3,50,000 আমরা নিয়ে আসছি, তারপর স্টক বিয়োগ দিতে হবে, প্রিপেড এক্সপেন্স এগুলি বাদ দিতে হবে। অর্থাৎ আমাদের কারেন্ট যে অ্যাসেট আছে এই কারেন্ট অ্যাসেটস থেকে স্টক তারপর প্রিপেড এক্সপেন্স এগুলি আমাদের বাদ দিতে হবে, তাহলে আমরা লিকুইড অ্যাসেটস পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে আমাদের সূত্র অনুসারে আমরা পেলাম কি, কারেন্ট লিকুইড অ্যাসেট 1,50,000 পাইলাম, আর লিকুইড লাইবিলিটিস 1,50,000 পেলাম। আমাদের কুইক রেশিও বের হয়ে গেল এত। তারপর বলছে ডেপ্টস টু ইকুইটি রেশিও, এটা মুখস্থ সূত্র। লং টার্ম ডেবিট লাগবে, অর্থাৎ লং টার্ম যেসব আমাদের দেনা আছে সেই দেনাগুলি আমাদের কি এখানে আনতে হবে, তাই তো? তাহলে আমাদের ইকুইটি ক্যাপিটাল এই দুইটা আমাদের জানা নাই, এই দুইটা আমাদের খসড়ার মাধ্যমে জেনে নিব। তাহলে দেখো, তোমার কি দরকার ছিল? লিকুইড অ্যাসেটস। আচ্ছা, লিকুইড অ্যাসেটস তো আমরা বের করছি খসড়া আকারে, আর লিকুইড লাইবিলিটিস বের করতে বলছে। আমরা তো ডেপ্টস টু ইকুইটি রেশিও করতেছিলাম। তাহলে এখানে লং টার্ম ডেপ্টস লাগবে এবং ইকুইটি ক্যাপিটাল লাগবে। ইকুইটি ক্যাপিটাল কোনটা? ইকুইটি ক্যাপিটাল হলো তোমার সাধারণ যে শেয়ার আছে, যেমন শেয়ার ক্যাপিটাল, তারপর প্রফিট, এটা মুখস্থ। সাধারণ কমন শেয়ার থাকতে পারে, তারপর শেয়ার ক্যাপিটাল থাকতে পারে, প্রফিট অ্যান্ড লস থাকতে পারে, জেনারেল রিজার্ভ, এগুলি আমাদের কি বলা হয়ে থাকে? ইকুইটি ফান্ড অর্থাৎ শেয়ার হোল্ডার ফান্ড বলা হয়ে থাকে। শেয়ার ক্যাপিটাল, প্রফিট অ্যান্ড লস, হ্যাঁ, জেনারেল রিজার্ভ, এই তিনটাই বেশি থাকে তোমাদের প্রশ্নের মধ্যে। শেয়ার ক্যাপিটাল, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তারপরে বলছে জেনারেল রিজার্ভ, এগুলি বেশিরভাগই আমাদের প্রশ্নে দেওয়া থাকে। আর এগুলি আমরা সবসময় শেয়ার হোল্ডার ফান্ড বলবো অথবা ইকুইটি ফান্ড বলে থাকবো। এগুলি আমরা যোগ করে নিব। আশা করি বুঝতে পারবা। এই যে এখানে দেওয়াই আছে শেয়ার হোল্ডার ইকুইটি কি আর ইকুইটি ফান্ড কি। লিকুইড অ্যাসেটটা কি? লিকুইড অ্যাসেট একই অবস্থা, কারেন্ট অ্যাসেট থেকে সব সময় স্টক যদি থাকে বাদ যাবে, প্রিপেড এক্সপেন্স যদি থাকে সেগুলিও কি বাদ যাবে। তাহলে আমরা প্রশ্ন অনুসারে কি লং টার্ম ডেপ্টস পেয়ে গেছি। কোথা থেকে? আচ্ছা, আমি ইকুইটি ক্যাপিটালটা বের করে দেখাইছি, তাই তো, কিন্তু লং টার্ম ডেপ্টস বের করা হয়নি। তাহলে লং টার্ম ডেপ্টসটা কোনটা? অর্থাৎ আমাদের এখানে দেখো একটা ডিবেঞ্চার্স আছে, এটা আমাদের দীর্ঘমেয়াদী দায়। এটা আমাদের কি দীর্ঘমেয়াদী দায়। আমাদের যত দীর্ঘমেয়াদী দায় আছে এই দায়গুলিকে বলা হয় লং টার্ম ডেপ্টস। আর ডেপ্টস টু ইকুইটি রেশিও সূত্র অনুসারে সর্বপ্রথম উপরে লং টার্ম ডেপ্টস বসবে, অর্থাৎ দীর্ঘমেয়াদী যে ঋণ আছে সেই ঋণের অঙ্কটাই এখানে বসবে। তারপর ইকুইটি ক্যাপিটাল কোনটা? ইকুইটি ক্যাপিটাল আমরা তো বের করে দিলাম, ওই যে সাধারণ শেয়ার এটা আসবে অবশ্যই, তারপর প্রফিট লস যদি থাকে এটা অবশ্যই আসবে, জেনারেল রিজার্ভ আসবে। এই তিনটা ঘুরে ফিরে সব অঙ্কে পাওয়া যাবে অবশ্যই। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের প্রশ্ন অনুসারে তার কি লং টার্ম ডেপ্টস পেয়ে গেলাম। কোনটা? ওই যে 12% ডেপ্টর ছিল 4,20,000 সেটা। তারপর ইকুইটি ক্যাপিটাল কিভাবে আসছে আমরা তো বের করলামই, তাহলে ক্যালকুলেশন করলে 1.56:1 চলে আসে। তাহলে প্রপার্টি রেশিও আরো সোজা। প্রপার্টি রেশিও বের করতে হলে কি করতে হবে? শেয়ার হোল্ডার ফান্ড আর টোটাল অ্যাসেটসটা কোথায় পাবো আমরা? টোটাল অ্যাসেটস। আচ্ছা, এখন শেয়ার হোল্ডার ফান্ড কত ছিল? 2,70,000। কিভাবে? আমরা একটু খসড়াটা দেখি। এই যে দেখে নিতে পারো যে ইকুইটি ফান্ড শেয়ার হোল্ডার ফান্ড একই কথা, ওইভাবে 2,70,000 বের করছে।
আমি আবার বলতেছি, প্রপার্টি যে রেশিওটা, এখানে শেয়ার হোল্ডার ফান্ড মানে এই কথাটা উল্লেখ করছে ওরা। তাহলে আমরা এই জিনিসটাই আবার এই প্রশ্নে আমরা নিয়ে যাব। এই যে শেয়ার হোল্ডার ফান্ড, এই কথা যা শেয়ার শেয়ার হোল্ডার ফান্ড এখানে যে কথা, তারপরে শেয়ার হোল্ডার ফান্ড অথবা ইকুইটি ফান্ড একই কথা। তারপর দেখি শেয়ার হোল্ডার ফান্ড আমরা পেয়ে গেলাম 2 লক্ষ। টোটাল অ্যাসেটটা কোথা থেকে আসবে? টোটাল অ্যাসেটস, টোটাল অ্যাসেটস আমাদের যে উদ্দীপকের ছিল, অর্থাৎ টোটাল অ্যাসেটটা কোথা থেকে পাবো? এই যে টোটাল অ্যাসেটটা, মানে এখানে যে অ্যাসেটস আছে সব অ্যাসেটস যোগ করার পরে এই জিনিসটা আসে, এইটাকে টোটাল অ্যাসেটস বলে। তাহলে আমরা টোটাল অ্যাসেটসের জায়গায় টোটাল অ্যাসেটসের সংখ্যা বসায় দিব, তারপর ক্যালকুলেশন করলে এটা চলে আসে। তারপর বলছে ক্যাপিটাল গিয়ারিং রেশিও। এই জিনিসটা খুবই গুরুত্ব সহকারে আমাদের দেখা উচিত। ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস, অর্থাৎ যেসব সিকিউরিটি, যেসব শেয়ারে, অর্থাৎ যেসব দায় নির্দিষ্ট করে একটা কি থাকে, ইন্টারেস্ট দেওয়া অবশ্যই থাকতে হবে, আর এটা দীর্ঘমেয়াদী হতে হবে। এটা ফিক্সড মানে কি দীর্ঘমেয়াদী, যেসব ঋণ করেছো এবং ওই ঋণে অবশ্যই কি পার্সেন্ট দেওয়া থাকবে, অর্থাৎ মানুষের কাছ থেকে টাকা নিয়ে যে আমরা ব্যবসা করি শেয়ারের মাধ্যমে, ওই শেয়ারটা দীর্ঘমেয়াদী হতে হবে এবং কি ওই শেয়ার এর অনুসারে প্রতি মাসে মাসে ফিক্সড একটা ইন্টারেস্ট দেওয়া লাগবে শেয়ার হোল্ডারদের। এই ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস এটাই বোঝাইছে। তাহলে আমরা এই প্রশ্নে কোথায় পাবো ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস? আমরা একটু প্রশ্নে আসি। এখানে সাধারণ শেয়ার এটা 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 সাধারণ শেয়ারের মধ্যে পড়ে যাচ্ছে, অর্থাৎ এটা পরবর্তীতে আমরা বলবো কি জিনিসটা। এখন এখানে পার্সেন্ট আছে একটা, আর ডেপ্টরস অর্থ ঋণ। তাহলে আমরা কি, এটা একটা দীর্ঘমেয়াদী ঋণ এবং পার্সেন্টও দেওয়া আছে, অর্থাৎ প্রতি মাসে একই হারে সুদ দেওয়া লাগবে। সুতরাং এটাকে আমরা বলতে পারি কি ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস। তারপর বলছে ইকুইটি ফান্ড। ইকুইটি ফান্ড আমরা কোথা থেকে পাইছিলাম? একদম সর্বপ্রথমেই আমরা বের করেছিলাম ইকুইটি ফান্ড। এই যে সেই ইকুইটি ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ড অর্থাৎ ইকুইটি ফান্ড একই কথা। তাহলে কি সাধারণ শেয়ার ক্যাপিটাল নিতে হবে, তারপর প্রফিট অ্যান্ড লস নিতে হবে, জেনারেল রিজার্ভ নিতে হবে। এই সবগুলি যোগ করার পরবর্তীতে আমাদের সূত্র অনুসারে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস ওইখান থেকে নিয়ে আসলাম, তারপরে ইকুইটি ফান্ডও কি খরচা থেকে নিয়ে আসলাম। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কি 1.56:1 ব্যবহৃত হবে। আশা করি সবাই যে অঙ্কটা নিজে আয়ত্ত করতে পারবা।